শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। টানা বর্ষণে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু, পানিবন্দী লাখো মানুষ। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে, এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে, আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিলের রায়ে আপিল বিভাগেও বহাল, ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত। ৫৫ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। চলতি অর্থবছর বাংলাদেশে ৩.৭% হবে জিডিপি প্রবৃদ্ধি, অপরিবর্তিত থাকবে মূল্যস্ফীতি, এডিবির পূর্বাভাস। নানা কারণে বাজারে স্বস্তি ফিরতে সময় লাগবে। পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন, গুরুত্বপূর্ণ ২৭ ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী। পূরণ করা হবে গাছ লাগানোর প্রতিশ্রুতি। বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। বাসযোগ্যতার সূচকে এবারও তালিকার তলানিতে রাজধানী ঢাকা। জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নই দায়ী, মত বিশেষজ্ঞদের। নগর সরকার ব্যবস্থা যতক্ষণ আমরা না করব, আমাদের উত্তরণের কোনো সুযোগ নাই। উন্নয়ন নিয়ন্ত্রণ না থাকে, পরিকল্পনা না থাকে এবং আইনি শাসন না থাকে, প্ল্যানিং এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট না থাকে, তাহলে তো ঈশ্বর ভালো করবে না। টানা দ্বিতীয় দিনেও ৯০টি ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন বোমাবর্ষণ, দুদিনে হতাহত ১০০-র কাছাকাছি। জবাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে হামলা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও প্রাণ গেছে 7 জনের। সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসন জানায়, ভোর 4টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় 3টি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয় 5 জনের। আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে টানা বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি উপচে প্লাবিত জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পাহাড় ধস ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান সদরের সাথে রাঙামাটি, চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই জায়গা পুরো পানি ভরে গেছে, গতকাল ছিল এখানে মোটামুটি হাঁটা যেত, কিন্তু আজকে নৌকা ছাড়া কোনোভাবে উপায় নাই। এখানে আজকে 2 দিন ধরে পানি, আমরা মানুষ সহযোগিতা কিছু তো পাইতে হবে, আমরা অল্প বাড়াই মাছ যাতায়াত করতেছি। কক্সবাজারের চকরিয়া বড়ইতলী ইউনিয়নে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। গত রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী লক্ষাধিক মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। লাস্ট একদম হইতে যে তারপরে তারা মেডি করিয়ে বাইরে গেছে, তাহলে ভাইয়েদের 2 জন মারা, আরেকজন আহত।
রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা এখনও জলমগ্ন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পাহাড় ধস ও পানি ওঠায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ। সাজেকে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকাও এখনও পানিতে তলিয়ে আছে। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। দীঘিনালা থেকে সাজেক, লংগদু ও বাঘাইছড়ি রুটেও যান চলাচল বন্ধ। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় গতকাল বিকেল থেকে দীঘিনালা উপজেলা ও আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। পাহাড় ধসে মৃত্যুই যেন রোহিঙ্গাদের নিয়তি। কক্সবাজারের উখিয়া, টেকনাফের ক্যাম্পগুলোয় প্রতি বর্ষায় ঘটে প্রাণহানি। প্রশাসনিক নানা উদ্যোগেও ঘটছে না পরিস্থিতির উত্তরণ। উখিয়া থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রাহান, আর ছবি তুলেছেন লুৎফর রহমান। এ যেন অনেকটা মরার উপর খাড়ার ঘাট। 2017 সালে যখন এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিলেন তখন কয়েক লাখ মানুষ একসাথে এসেছে এবং এখানে আসার পর আরও কয়েক লাখ যোগ হয়েছে। একদিকে থাকার স্বল্পতা, অল্প জায়গায় অধিক সংখ্যক মানুষ, তার উপর যখন এই ধরনের বর্ষা হয়, অর্থাৎ বর্ষা মৌসুমে যখন ভারী বর্ষণ হয় তখন এই ধরনের পাহাড় ধস হয়। পাহাড়ের পাদদেশে তাদের ঘরগুলো থাকে এবং পাহাড় ধসে মানুষের মৃত্যু যেন অনেকটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গাদের। গেল বছর, তার আগের বছর অর্থাৎ 2017 পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক বর্ষায় এখানে পাহাড়ের পাদদেশে পাহাড় ধসে রোহিঙ্গাদের মৃত্যু হয়েছে এবং এই মৌসুমে অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে এই পাহাড় ধসে। ঘরে বেশি আছে মাঝে এলাম মাদারাসে আছে, জানাই আছে, ঘরও বেশি আছে। এখন ধর অতি ভাড়া আছে, অতি ভাড়া আছে তো ওয়ালিয়ানো বরাবর ছিল। ধরতে এটা 20-50 জন হুয়ান আসিল। এখানে নুয়ে হুয়ানি আমাদের আসিল 2টা 10 মিনিটের মাঝে নোয়াচরি নিয়লে মতো হাইন্দে না আগে হারা সময় পানি যাই বললে রাস্তা নাই জামুকি মতো পানি কি গিয়ে ফুলি গিয়ে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন যাতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ তাদেরকে কোনো বিকল্প জায়গায় স্থানান্তর করা যায়। যদি সেটি করা যায় এবং তাহলে হয়তো এই যে প্রাণহানি বা এই যে ক্ষয়ক্ষতি সেটি অনেকটাই রোধ করা সম্ভব হবে। তবে রোহিঙ্গারা বলছেন যেহেতু তারা অনেক দিন ধরে এখানে বসবাস করছেন এবং স্থান সংকুলন না হয়ে মূলত তারা এই ধরনের ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন, সুতরাং এখান থেকে যাওয়ার আসলে বিকল্প তারা দেখছেন না। তারা বলছেন যাতে যত দ্রুত সম্ভব এটির একমাত্র সমাধান হতে পারে তাদেরকে প্রত্যাবাসন, অর্থাৎ তারা যেই ভূমি থেকে এসেছে নিজের ভূমি থেকে সেই নিজের ভূমিতে ফিরে যাওয়াই একমাত্র সমাধান হতে পারে। না হলে এই যে বছর বছর প্রাণহানি বা বছর বছর ক্ষয়ক্ষতি সেটি ঠেকানো বা সেটি রোধ করা একেবারেই অনেকটা অসম্ভব বলে মনে করছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। দর্শক, সহকর্মী রিয়াজ রায়হান এখন আছেন কক্সবাজারের টেকনাফে। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় তো পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। চকরিয়ার কি পরিস্থিতি দেখছেন? চকরিয়ার পরিস্থিতিটা আসলে একটু খারাপ। সবচেয়ে যে উপজেলাগুলো রয়েছে এখানকার 7টা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী নতুন যে উপজেলাটি গঠিত হয়েছে সেখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একেবারে চলাচলের রাস্তা, দেখতে পাচ্ছেন মানুষ পায়ে হেঁটে আসছে এবং সবার হাঁটুর উপরে পর্যন্ত পানি। আমরা যদি একটু ঘরবাড়িগুলো দেখানোর চেষ্টা করি, ঘরবাড়িগুলো যে গেট রয়েছে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের মোটামুটি বলতে গেলে 1.5 থেকে কোনো ক্ষেত্রে 2 হাত পর্যন্ত পানি উঠে গেছে। অর্থাৎ মানুষ এখানে নিদারুণ কষ্ট নিয়ে গেল কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণে তারা দিনরাতিপাত করছে এবং তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম সেটি সারতে হচ্ছে এবং এই পানির মধ্যে। তো যেহেতু এটি নিম্নাঞ্চল, কক্সবাজারের মধ্যে যে উপজেলাগুলো রয়েছে তার মধ্যে চকরিয়া সবচেয়ে নিম্নাঞ্চলের মধ্যে ধরা হয়। এখানকার মধ্যে যেই নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে সবচেয়ে বেশি পানি জমেছে এবং পানিগুলো বলা হচ্ছে মাতামুহুরী নদীর যখন পানি বেড়েছে টানা বর্ষণের কারণে সেই পানিগুলো মূলত ছড়িয়ে পড়েছে এই নিম্নাঞ্চলের এলাকাগুলোতে, যার কারণে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাতামুহুরী এবং সাঙ্গু এই দুটি নদীর পানি কমে না যাবে, অর্থাৎ পানিগুলো বঙ্গোপসাগরে গিয়ে না মিশবে, ততক্ষণ পর্যন্ত এই যে মানুষের দুর্ভোগ বা এই যে জনজীবন যে বিপর্যস্ত অবস্থা সেটি কাটবে না। তো মানুষ বলছেন যেহেতু এখানকার আসলে বেশ কিছু
কথা তারা বলছেন যে এই উন্নয়নগুলোর না হওয়ার কারণে মূলত যে পানিবন্দিতা থাকতে হয়, অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে পানি যে নিষ্কাশন বা পানি যে চলে যাওয়ার যে বিষয়টি সেটি হয়তো হয় না। আর সেটি হয় না বলে তাদের যে দুর্ভোগ বছরের পর বছর, এবং প্রতি বছর তারা বলছেন যে মোটামুটি ধরেন বর্ষাকালে যদি একটু টানা কয়েকদিন বৃষ্টি হয়, তার সেই বৃষ্টিতেই বা অর্থাৎ অল্প বৃষ্টিতেই এই যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলের মানুষ জলমগ্ন হয়ে পড়ে বা জলবদ্ধ যে অবস্থা সেটির মধ্যে পড়েন এবং সেই থেকে তারা নিস্তার চান। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টানা বর্ষণে তৃতীয় দিনের মতো তলিয়েছে বন্দরনগরীর চট্টগ্রামের নিচু এলাকা। চরম ভোগান্তিতে বাসিন্দারা। নগরীর আগ্রাবাদ, হালিশহর, চাঁদগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে রয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের ক্লাস পরীক্ষা। রেললাইন ডুবে থাকায় বন্ধ কক্সবাজার রুটে ট্রেন চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত চট্টগ্রামে 249.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর বৃষ্টি থাকবে। এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত চট্টগ্রামের 15 উপজেলার নিম্নাঞ্চলও তলিয়ে গেছে ফসলি জমি ও সড়ক। বাসা থেকে বের হতে পারি না, এক পোল পানিতে বন্দি আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। কোনো কাজের কাজ করছে না। আজকে অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানিকে পানি। নগর ব্যবস্থাপনা যেহেতু আরো যদি হইতো তাহলে তো এটা রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। খাগড়াছড়ির পরিস্থিতি জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, পানিবন্দী এলাকাগুলোর এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? একটু ভোগান্তি সম্পর্কেও জানতে চাই। লোপা, গত কয়েকদিনের ভারী বর্ষণ, থেমে থেমে গুড়ি বৃষ্টিতে খাগড়াছড়ির জনজীবনে এক ধরনের স্থবিরতা আমরা দেখতে পেয়েছি। খাগড়াছড়ির চেঙ্গিয়া এবং মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, সেখানকার মানুষ দুর্ভোগে আছে। তবে আমরা আজকে সকাল থেকে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কিছুটা নেমে যাওয়ার কারণে নদী তীরবর্তী যে সকল নিচু এলাকা রয়েছে সেসব এলাকা থেকে পানি নেমেছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এটা আমার পেছনের যে অংশটুকু সেটা হচ্ছে খাগড়াছড়ির চেঙ্গি নদী এবং তার পেছনের আশপাশ এলাকা হচ্ছে উত্তরগঞ্জপাড়া এলাকা। গতকালেও এই এলাকাটিতে পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় 5 শতাধিকেরও বেশি পরিবার। খাগড়াছড়ির অবস্থার কিছুটা উন্নতি থাকলেও দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুংয়ের অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা দেখেছি সেখানকার কবাখালী এলাকা থেকে কিছু কিছু পানি নামতে, কিছু কিছু স্থান থেকে পানি নামতে শুরু করেছে। তবে মেরুংয়ের এখন পর্যন্ত পানি নতুন নতুন করে কিছু এলাকা প্লাবিত হচ্ছে, সেটা আমরা দেখতে পেয়েছি এবং জানতে পারছি। এছাড়া আরেকটি তথ্য দিতে চাই যে দীঘিনালা সদরের যে বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেই বিদ্যুৎ কেন্দ্রের পানি ঢোকার কারণে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত উপজেলা এবং তার আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এখন থেকে কিছুক্ষণ আগে উপজেলা সদরে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। তার কারণ হলো বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি নেমেছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে দীঘিনালার কবাখালী এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, মাইনী নদীর পানি নামতে শুরু করেছে। তবে বন্ধ রয়েছে দীঘিনালা থেকে রাঙামাটি, লংগদু, সাজেক এবং বাগাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়া বলি, নতুন করে আমরা তথ্য পেয়েছি যে খাগড়াছড়ি জেলা সদরের পেড়াছড়া ইউনিয়নে পানি বন্দী হয়েছে, জলবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া আমরা আরেকটি তথ্য পাচ্ছি, সেটি হচ্ছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইশ্বরী এলাকায় জামতলি যে স্থানটি রয়েছে সেখানে পানি সড়ক তলিয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ি রাঙামাটি সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। আর এছাড়া আরেকটি তথ্য দিতে চাই, খাগড়াছড়িতে গত কয়েকদিনের বর্ষণের ফলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বা পাহাড় ধসের ঘটনা ঘটছে। যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সেই বৈরী আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে আমাদের খাগড়াছড়িতে পাহাড় ধসের একটি সংখ্যা নতুন করে দেখা দিয়েছে। লোপা, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মৌলভীবাজার টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও ফসলের জমি। জেলার ধলাই ও মনু নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। বিপাকে পড়েছেন কৃষক ও শ্রমিকরা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় জেলায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামী দিন থেকে হালকা বৃষ্টি হতে পারে। সংবিধানের ৫০ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে ৫০ সংশোধনী নিয়ে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ।
এটিকে ঐতিহাসিক রায় আখ্যা দেন আপিলকারী ও জামায়াতের আইনজীবীরা। গেল সোমবার থেকে টানা কয়েকদিন শুনানি হয়। আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চান, আর আংশিক বাতিল চেয়েছিল জামায়াত। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনের কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন হাইকোর্ট। সেখানে সংবিধানের 44-এর 2 ধারায় মৌলিক অধিকার বলবৎ করতে হাইকোর্টের বাইরে সংসদ চলাকালে আলাদা আদালত গঠন করতে পারবে সেই বিধান বাতিল করা হয়। এছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল, অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা, রাষ্ট্রদ্রোহিতার বিধানও বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী, এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। তো সেই হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত। দর্শক, আবারও যাচ্ছি পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে। পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই চার্টারকে যেন মুখ্য বিবেচনায় রাখা হয় সে কথা মাথায় রেখে পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। দুপুরে সচিবালয়ে পঞ্চদশ সংশোধনীর রায়ের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে যে সংশোধনী বিল আনা হবে সেক্ষেত্রে মুখ্য বিবেচনা থাকবে জুলাই চার্টার। ব্রিফিংয়ে আইনমন্ত্রী আরও জানান, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন কোন নিয়মে অনুষ্ঠিত হবে সেটি বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে ঠিক করা হবে। যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হবে 3.7%, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা আগামী অর্থবছরে বেড়ে 4% হতে পারে। এই তথ্য জানানো হয় এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে। প্রতিবেদন বলছে 2026 অর্থবছরে মূল্যস্ফীতি 9% অপরিবর্তিত থাকতে পারে। 2027 অর্থবছরে মূল্যস্ফীতি সামান্য কমে 8.8% নামতে পারে। উচ্চ জ্বালানি ও পরিবহন খরচ বিনিময় হারের প্রভাব ও খাদ্য ও সেবা খাতের ক্রমাগত মূল্যস্ফীতির কারণে বাজারে স্বস্তি ফিরতে কিছুটা সময় লাগবে, এমন মত এডিবির। বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকিও রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে জ্বালানি ও পণ্য পরিবহনের ব্যয় বাড়বে। প্রবৃদ্ধি ও রেমিটেন্স উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। বিনিময় হারের চাপ, অর্থায়ন সংকট এবং জলবায়ুজনিত দুর্যোগকেও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি মনে করছে এডিবি। মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। পরিবেশ দিবসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এখান থেকে বের হওয়া খুবই জরুরি, কিন্তু সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা তৈরি করছে তা কাম্য নয়। এ সময় নির্বাচনের আগেই দেয়া প্রতিশ্রুতি পূরণে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে না তুলে পরিবেশ রক্ষা করে উন্নয়ন করতে হবে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের সিদ্ধান্ত নিয়েছে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজ বাংলাদেশ গড়তে চায় সরকার। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পেয়েছেন 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন 7 শ্রেণীতে 21 জন। এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি।
এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নেই প্রাণের শহর ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলছেন নগর পরিকল্পনাবিদরা। এবারও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বাসযোগ্য শহরের 5টি সূচক বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর এই তালিকা তৈরি করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজধানী ঢাকা দেশের সব সরকারি দপ্তর, কর্পোরেট অফিস, ব্যবসা বাণিজ্য, উন্নত হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বিনোদনের বড় আয়োজনও হয় এই মহানগরীতে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মাত্র 400 বর্গ কিলোমিটারের ঢাকার জনসংখ্যা এখন 3,66,00,000, যা বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। জনসংখ্যার চাপে প্রতিদিন বাড়ছে যানজট, দূষণ আর নাগরিক দুর্ভোগ। প্রশ্ন উঠেছে, অতিমাত্রায় ঢাকা নির্ভর হওয়াই কি রাজধানীকে বসবাসযোগ্য করে তুলছে? এবারও ইআইইউ এর বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো আর লিবিয়ার ত্রিপোলি। গত বছরও বাংলাদেশের অবস্থান ছিল একই রকম। আমরা আমাদের ঢাকা শহরকে আসলে শুধুমাত্র অর্থনীতি বা ভোগের জায়গা বানিয়েছি। পাশাপাশি হচ্ছে যে এই শহরে একটা নির্দিষ্ট জনসংখ্যা এবং জনঘনত্ব মেনে চলা, সেই শহর তো আসলে আমাদের যে বাসযোগ্যতার মানদণ্ডে ভালো করবে সেটার কোনো সম্ভাবনা নাই। একটি শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5 দিক বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই সূচক, যার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে অবকাঠামো সূচকে। আমরা আমাদের অভিঘাতগুলোকে অগ্নি অভিঘাত বলি, তাপমাত্রার অভিঘাত বলি, এমনকি ভূমিকম্প অভিঘাতের জন্য সহনশীল ভবন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ হচ্ছি, যার যা কিছু করার প্রবণতার মধ্যে দিয়ে পুরো দুর্বৃত্তায়ন নগরায়ন তৈরি করেছে। রাজধানীকে বসবাসযোগ্য করে তুলতে ঢাকার বিকেন্দ্রীকরণ সহ পরিকল্পিত নগরায়নের উপর জোর দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। সিটি গভর্নমেন্ট বা নগর সরকার ব্যবস্থা যতক্ষণ আমরা না করব, আমাদের উত্তরণের কোনো সুযোগ নাই। আমরা 11টা মন্ত্রণালয়ে 54টা সংস্থার হাতে বিভিন্ন দায়িত্ব দিয়ে এই নগরীকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। উন্নয়ন নিয়ন্ত্রণ না থাকে, পরিকল্পনা না থাকে এবং আইনের শাসন না থাকে, প্ল্যানিং এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট না থাকে, তাহলে তো এই শহর ভালো করবে না এবং করছে না। এবং এটা আমাদের যুদ্ধবিধ্বস্ত যে শহরগুলোর কাতারে আমরা আছি, অনেকটা তাই। বাসযোগ্যতার দিক থেকে সবার উপরে আছে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি। জাপানের ওসাকা এবং টোকিও আছে তালিকার 7 এবং 10 নম্বরে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়েদাবাদের পুরো টার্মিনালকে সুশৃঙ্খল করতে মালিক ও শ্রমিকদের আলটিমেটাম দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান শেষে কথা বলেন তিনি বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে চিরচেনা রূপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। দীর্ঘদিন ডাম্পিং স্টেশন আর বাসের গ্যারেজে রূপ নেয়া টার্মিনালটি পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। প্রশাসক জানান, এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীদের বাধ্যতামূলক টার্মিনালের ভেতর থেকে বাসে চড়তে হবে, অন্যথায় চালানো হবে মোবাইল কোর্ট। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের কথাও জানিয়েছেন প্রশাসক। 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। যাত্রী উঠানামা করার জন্য যাত্রীদের আজকে যে টার্মিনাল আছে, যারা ঢাকার বাইরে যাবেন তারা টার্মিনাল থেকেই তাদেরকে উঠতে হবে। দীর্ঘ লাইনে অপেক্ষা না করে নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই 192টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এতে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে। মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতা নিচ্ছে সরকার। We are going to extend our pathology facilities to save our people from the brokering and from the disadvantageous treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend our pathology in the Upazila hospital. চলতি বছর আরও কয়েকটি প্রতিষ্ঠান হস্তান্তর করা হবে ব্যক্তি খাতে। সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। জানান, দিনের পর দিন রাষ্ট্রীয় সম্পদ ফেলে রাখায় এখন সেটি সরকারের মাথা ব্যথায় পরিণত হয়েছে। এগুলো আবারও সম্পদে পরিণত করবে সরকার। নতুন বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পোশাক রফতানিতে গতি আসেনি, মার্কিন ট্যারিফের কারণে পোশাক রফতানিতে পড়ছে নেতিবাচক প্রভাব। সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সম্পাদন হয়েছে। চুক্তি অনুযায়ী নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের 14.80 একর জমি লিজ দেওয়া হবে শিল্পগোষ্ঠীটিকে। তারা 1050 কোটি টাকা বিনিয়োগ করবে। এতে কাজের সুযোগ পাবেন অন্তত 3000 কর্মী। ব্যক্তিখাত যখন এগিয়ে আসে, তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে। তো আমরা ফেসিলিটেট করব সরকার হিসাবে ব্যক্তিখাত বিনিয়োগে এগিয়ে আসবে। এখন কয়েক দিনের মধ্যে করতে পারবো, কয়েক তারিখের মধ্যে করতে পারবো, এরকম আমি তারিখ আপনাকে ক্যালেন্ডার দিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি, যত দ্রুত সম্ভব এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই। এলডিসি উত্তরণ হলে রফতানি খাত যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে তার জন্য সরকার ও ব্যবসায়ীদের প্রস্তুতি নেই, এমন অভিমত অর্থনীতিবিদদের। ব্যবসায়ী নেতারাও বলছেন, রফতানি খাতে প্রণোদনার তুলনায় বেশি দরকার অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং কমানো। বাস্তবতা বলছে, শেষ 3 মাসে প্রবৃদ্ধির পরও বিদায়ী অর্থ বছরে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশ। সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়? রপ্তানি খাতে বছরখানেক ধরে আয় কমতেই দেখেছে দেশ। বিদায়ী অর্থ বছরের 9 মাসেই অর্জন ছিল কম। শেষ 3 মাসে চিত্র কিছুটা পাল্টালেও বড় প্রশ্ন, সুদিন টেকসই হবে কবে? বিদায়ী অর্থ বছরে রপ্তানিতে আয় গিয়ে ঠেকেছে $48 বিলিয়ন, লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 13.5%। জাহাজ নির্মাণ, ফলমূল, ইলেকট্রনিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ শিল্পে প্রবৃদ্ধি থাকলেও হস্তশিল্প, সিরামিক, পাট ও চা শিল্প শোনাচ্ছে অপ্রাপ্তির গল্প। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকেও নেই সুখবর। নিটওয়্যার ও ওভেনে কমেছে আয়। এ খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতির মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সংকট, ট্রাম্প ট্যারিফ এসব কারণ তো রয়েছেই। তবে দেশের রপ্তানি খাতের অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং না কমাতে পারলে সম্ভব হবে না টেকসই উন্নয়ন। ভালো না থাকার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। ব্যাংকের বরোয়িং রেট 13%, 14%, 15%। 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চলার কথা না। আমাদের তো এটা প্রতিযোগিতা করতে হবে আন্তর্জাতিকভাবে, ভারতের সাথে, পাকিস্তান, চায়না, ভিয়েতনাম, এদের সাথে। তো সেই প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে হলে আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। 3 বছর পর হোক বা এর আগে এলডিসি উত্তরণ হচ্ছেই। তখন শুল্কমুক্ত সুবিধা তো মিলবেই না, উল্টো কাছাকাছি অর্থনীতির দেশগুলোর সাথে প্রতিযোগিতা বাড়বে কয়েক গুণ। দেশের রপ্তানি খাত মুখোমুখি হবে নতুন চ্যালেঞ্জের। সরকার ও ব্যবসায়ী সংগঠন এর জন্য কতটা প্রস্তুত বলে মনে করেন অর্থনীতিবিদরা? একটি হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য আমাদের রপ্তানি খাতের প্রস্তুতি, যেটাকে সরকারের দিক থেকে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলা হয়। আমার ধারণা এখনও সেটির জন্য আমরা সামগ্রিকভাবেই রপ্তানি খাতগুলো প্রস্তুত না, এমনকি সরকারের প্রতিষ্ঠানগুলো এখনো সেই অনুযায়ী উদ্যোগ নিচ্ছে না, যেটা আমাদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। বাণিজ্য মন্ত্রী জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা মাথায় রেখেই আগাচ্ছে সরকার। প্রণোদনা বাড়ানো হচ্ছে বিভিন্ন খাতে। এরই মধ্যে নতুন বাজার খুঁজতে দেশভেদে ট্যারিফ ও বিভিন্ন বাণিজ্য সুবিধা যাচাই বাছাই করা হচ্ছে। ট্যারিফ হাই বিশেষত আমাদের গার্মেন্টস পণ্যের জন্য, আমরা সেগুলির একটা ভিন্ন তালিকা করছি। আমরা সেই সব দেশের সাথে চেষ্টা করব এই
তৈরি পোশাকের উপর তাদের শুল্কের জন্য তারা কমিয়ে নিয়ে আসে। আর বিভিন্ন অন্য যেগুলি আমাদের রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় যেগুলি পণ্য আছে, যেমন পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পণ্য, এরকম বিভিন্ন পণ্যের উপরে আমরা এমফেসিস দিচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বার্ষিক প্রতিবেদন বলছে একক রপ্তানি বাজার হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য যথাক্রমে জার্মানি ও যুক্তরাজ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। জনদুর্ভোগ লাঘবে কাজ করতে চান এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মানিকনগর প্রধান সড়ক উন্নয়ন কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে একথা বলেন তিনি বলেন, এই এলাকায় রাস্তা নির্মাণের মাধ্যমে নাগরিকদের কষ্ট লাঘব হবে। যারা দায়িত্ব নিয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে সরকার। মানসম্মত কাজ না হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটি অধিকার ছিল যে নাগরিক হিসাবে তাদের অধিকার, একটি সুন্দর রাস্তা পাবে, নাগরিক হিসাবে তাদের অধিকার পেলে আজকে বাস্তবায়িত হবে। আমরা কাজের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই এবং তাদের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। আঘাত এনেছে ৯০টি লক্ষ্যবস্তুতে। দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত বেড়েছে অভিযানের পরিধি। ৫ প্রদেশে দুদিনে প্রাণহানির শিকার ১৪ জন, আহত ৭৮ জন। পাল্টা জবাব দিয়েছে ইরানও। হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে। আক্রান্ত একাধিক সামরিক স্থাপনা। যুদ্ধবিরতি কার্যকরের পর সবচেয়ে বড় হামলার শিকার হলো ইরান। দ্বিতীয় রাতের টার্গেট দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় ৫টি প্রদেশ। বিস্ফোরণের খবর পাওয়া গেছে ১০টির বেশি শহরে। হামলার শিকার কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সিরিক, বুশের, আবু মুস্তাদ, জাজ, কোকেশম দ্বীপ। টানা দ্বিতীয় রাতে অভিযানের পরিধি বেড়েছে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত। বোমা ফেলেছে ইরান শার, কোনারাক ও সাবাহারেও। টার্গেট করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার, মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা, হাসপাতাল, বিমানবন্দর ও নৌ ট্রাফিক কন্ট্রোল সেন্টারেও হয়েছে হামলা। মাশহাদের কাছাকাছি 2টি সেতুও বিধ্বস্ত হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় হুমকি তৈরির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান চলবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ড্রোন ও মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছে ইরানও। কুয়েতে ক্যাম্প আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয়েছে জুফায়ের ও শেখ ইসা ঘাঁটি। দেশটিতে মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণের আওয়াজ। গেল সোমবার মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। জবাবে মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ডরথি অস্ট্রিন, যমুনা নিউজ। ইরাকের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে আজ মাশহাদে আলী রেজার মাজারে দাফন করা হবে তাদের। এর আগে বৃহস্পতিবার কারবালায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানান ইরাকের সাধারণ মানুষ। জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকে। সেখানে শিয়া অনুসারীদের আরেক পবিত্র শহর নাজাফে জানানো হয় শেষ শ্রদ্ধা। শোক র্যালি শেষে বৃহস্পতিবার মরদেহ নেওয়া হয়েছে কারবালায়। দক্ষিণ চীনে ভয়াবহ বন্যায় ভেসে গেছে একটি সাপের খামার। অন্তত 900 সাপ ভাসছে বানের পানিতে। এর মধ্যে রয়েছে বিষধর গোখরাও। ভেসে বেড়ানো সাপের লোমহর্ষক একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অবশ্য সাপের কামড়ে কোনো প্রাণহানির খবর মেলেনি। বানের পানিতে ভাসছে শত শত বিষাক্ত সাপ, যেখানে রয়েছে বিষধর গোখরাও। দৃশ্যটি বন্যা কবলিত দক্ষিণ চীনের। সম্প্রতি বন্যার পানিতে সাপের ভেসে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় হেংজু নামের একটি গ্রামের ঘটনা এটি।
দক্ষিণ চীনের চলমান বন্যায় গুয়াংশি ঝুয়াং অঞ্চলের একটি ব্রিডিং ফার্মের অন্তত 900 সাপ পানিতে ভেসে যায়। সেখানে বিষধর সহ নানা প্রজাতির সাপ পালন করা হতো। স্থাপনাটি পুরোপুরি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ছড়িয়ে পড়েছে সাপগুলো, যেগুলো ভেসে বেড়াচ্ছে বানের পানিতে। স্থানীয়রা বলছেন, ভেসে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। অবশ্য বেশ কিছু প্রজাতির বিষাক্ত গোখরা সাপ রয়েছে সেখানে। এসব সাপের কামড়ে এখন পর্যন্ত কারো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সাপগুলো উদ্ধারে বিশেষ জাল ও স্টান গান ব্যবহার করে চলছে বিশেষ অভিযান। এই তৎপরতায় 10 জনের একটি দল মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক বন্যায় ডুবে গেছে দক্ষিণ চীনের বেশ কয়েকটি প্রাণী আশ্রয় কেন্দ্র। ভেসে গেছে শত শত বিড়াল, কুকুর ও অন্যান্য প্রাণী। মৌসুমী ঝড় মেইসাকের কবলে গেল কয়েকদিন ধরেই বিপর্যস্ত দক্ষিণ চীন। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা এবং বহু ভূমিধস হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলে জনপদ ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা।